পাহাড়ে ঘেরা দুর্গম অঞ্চল, যেখানে তেমন মানুষের যাওয়া আসা নেই। তবে ইদানিংকালের প্রশাসন সহ বিভিন্ন জায়গা থেকে কিছু লোকের আনাগোনা শুরু হয়। তাদের উদ্দেশ্য একটাই, কুরিয়াচান নামের এক লোককে খুঁজে বের করা। কিন্তু কে এই কুরিয়াচান, যাকে সবাই খুঁজে পেতে মরিয়া? প্রশাসন থেকে শুরু করে উগ্রপন্থী সবাই কেন এই লোকটাকে খুঁজে পেতে চাইছে? জানতে হলে আসুন ঘুরে আসি এক দুর্গম পাহাড়ের মাঝে কিছু মানুষের মনস্তাত্ত্বিক জগৎ থেকে। সকাল ৮টা, একদম ঘড়ির কাটায় কাটায় মিলিয়ে আপ্পটি নামের এক লোক একটা লজে গিয়ে মোহন পাঠান নামের একজনের সঙ্গে দেখা করে। আপ্পটি এখানকার লোকাল গাইড, আর মোহন পাঠান শহর থেকে এসেছে। মোহন মূলত কাট্টুকুনো পাহাড়ের উল্টো দিকে কর্ণাটকের ব্রহ্মগিরি জঙ্গলে যাবার উদ্দেশ্যেই শহর থেকে এসেছে। আপ্পটি একটু অবাক হয়, ওই দুর্গম জঙ্গলে মোহনের কি কাজ। মোহন বলে সে তার এক বন্ধুর কাছে শুনেছিল ওখানে তার নাকি অনেক প্রপার্টি আছে, এই জন্যই সে ওখানে বন্ধুর বাড়িতে যাচ্ছে। আপ্পটি এবার আরও অবাক হয়ে বলে ওখানে তো কুরিয়াচানের বাড়ি ছাড়া আর কারো বাড়িই নেই। মোহন রহস্যময় হাসি দিয়ে বলে সে কুরিয়াচানের বাড়িতেই যাচ্ছে। ওই অঞ্চলের আশেপাশে কুরিয়াচানের ব্রিডার হিসেবে বেশ নামডাক আছে। মানে সে কুকুরদের ব্রিডিং করে বিভিন্ন প্রজাতির বাচ্চা জন্মানোর ব্যবস্থা করে, আবার কুকুরকে ট্রেনিং দিয়ে সে পোষ মানাতেও এক্সপার্ট। তো মোহন তার ব্যাগগুলো আপ্পটিকে গাড়িতে তুলতে বলে। মোহন কাঁধে ব্যাগ ওঠানোর সময়ে একটা ব্যাগের কাছে যেতেই ভেতর থেকে হিংস্র কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। এতে আতঙ্কে সে আছাড় খেয়ে পড়ে যায়। এই ব্যাগের ভেতরে মোহন একটা কুকুরকে রেখেছে, তাই আপ্পটি একটু ঘাবড়ে যায়। এই জন্য মোহন কুকুরের ব্যাগটা নিজেই ক্যারি করে গাড়িতে নিয়ে যায়। যাবার পথে আপ্পটি বারবার পেছন ঘুরে ব্যাগটার দিকে তাকাচ্ছিল, তাই তাকে ভরসা দিতে মোহন বলে ভয়ের কিছু নেই, ব্যাগের ভেতরে একটা ফিমেল কুকুর আছে। কুকুরটা হিটে এসেছে, তাই ওটাকে ব্রিড করাতে নিয়ে যাচ্ছে। তো যাবার পথে তারা আরও অনেক গল্পসল্প করে, যেমন কুরিয়াচানের কাছে যে প্রজাতির কুকুর আছে সেটা মালয়েশিয়ার একটা প্রজাতি। বর্তমানে মালয়েশিয়াতেও এই প্রজাতির কুকুরগুলো পাওয়া দুষ্কর, সেগুলো সব ক্রসব্রিড হয়ে গেছে। খাঁটি প্রজাতির কুকুর শুধুমাত্র কুরিয়াচানের কাছেই আছে। গল্পে গল্পে এক সময়ে তারা জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গলের এই পর্যন্তই সরকারি প্রপার্টি, তারপর থেকে কুরিয়াচানের পার্সোনাল সম্পত্তি। আপ্পটি মোহনকে বলে বাড়িতে শুধুমাত্র কুরিয়াচানের মালয়েশিয়ান বউ মালাথি থাকে, তাই মোহন যেন সেখানে গিয়ে অকারণে ঝামেলা না করে। কুরিয়াচান গত ৫-৬ বছর ধরে নিখোঁজ। তার নিখোঁজের পরে এখনো কেউ সন্ধান দিতে পারেনি। তাকে নিয়ে লোকমুখে নানান গুঞ্জন শোনা যায়, কিন্তু কোনোটারই ঠিকঠাক প্রমাণ নেই। পুলিশও কুরিয়াচানের কোনো ট্রেস বের করতে পারেনি। কুরিয়াচানের আপডেট শোনার পরে মোহন নিজের কুকুরটা খাঁচা থেকে বের করে, এরপর তাকে লম্বা শেকল দিয়ে বেঁধে রাখে, যাতে এখানকার মালয়েশিয়ান প্রজাতি কুকুর এসে তার সাথে মিলন করে ব্রিডিং করতে পারে। অবশ্য মোহন বেশ কয়েক সপ্তাহ এখানে থাকার প্ল্যান করেই এসেছে, তাই সে সঙ্গে করে পর্যাপ্ত খাবার এবং সরঞ্জামও এনেছে। তো যাই হোক, এরপরে প্রায় ৮ মাস কেটে যায়। কুরিয়াচানের এখনো কোনো খোঁজ নেই। বাড়িতে তার একাই স্ত্রী মালাথি বেশ অসুস্থ হয়ে পড়েছিল। মালাথি ছাড়াও সেখানে পিয়ুষ নামের একজন কেয়ারটেকারও ছিল। পিয়ুষ শহর থেকে মালাথির চিকিৎসার জন্য ডাক্তার ডেকে আনে। আপ্পটি গাড়িতে করে ডাক্তার এবং পিয়ুষকে পৌঁছে দেয়। দুর্গম জায়গা হওয়ায় মালাথির বাড়ি পর্যন্ত গাড়ি যাবে না, তাই ডাক্তারকে বাড়ি পর্যন্ত বাকি পথ হেঁটেই যাওয়া লাগে। বাড়িতে ঢোকার সময়ে ডাক্তার একটু ঘাবড়ে যায়। পুরো বাড়িটা ঘিরে কুকুরদের অতন্ত্র পাহারা। তবে পিয়ুষ জানায় সে থাকতে কুকুরগুলো কোনো ক্ষতি করবে না। তো মালাথির এর আগেও 2বার হার্টের সার্জারি হয়েছে। এছাড়া তার হাই প্রেশার এবং কানেও একটু সমস্যা রয়েছে। ডাক্তার চেক আপ করে আপাতত তাকে রেস্টে থাকতে বলে ভিজিট নিয়ে চলে যায়। ডাক্তারকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে পিয়ুষ ফিরে আসে। এরপরে রাতে এসে মালাথিকে খাবার এবং ঔষধ খাইয়ে দেয়। এ সময় তার খেয়াল হয় সে শহর থেকে মিষ্টি আনতে ভুলে গেছে। সে মালাথিকে জানায় আগামী পরশু তার পোস্ট অফিসে যাওয়া আছে, সেখানে কাজ সেরে ফেরার পথে সে মিষ্টি নিয়ে আসবে। মালাথিকে ঔষধ খাওয়ানো শেষ হলে পিয়ুষ জানালা বন্ধ করার সময় খেয়াল করে একটা কুকুর গোংড়াচ্ছে। মালাথি জানায় কুকুরটা কয়েকদিনের ভেতরেই বাচ্চা দেবে, এই জন্যই এরকম করছে। তো পিয়ুষ আজকের মতো সেবা যত্ন শেষ করে নিজের কামরায় চলে যায়। একদিন পরে পিয়ুষ পোস্ট অফিসে কাজ সেরে ফিরছিল। তখন পাপাচান নামের এক লোক তাকে গাড়ির ভেতর থেকে ডাক দেয়। তারা আগে থেকেই পরিচিত। পাপাচানের সাথে আরেকজন লোকও বসেছিল। পিয়ুষ এমনিতে খবর পেয়েছিল পাপাচান একজন বাইরের লোককে নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছে। পাপাচান পিয়ুষের সাথে লোকটার পরিচয় করিয়ে দিয়ে বলে উনি নেভির লোক। পিয়ুষের সাথে
কুরিয়াচানের ব্যাপারে কথা বলতে চায়। পীয়ূষ বিব্রত হয়ে বলে সে কুরিয়াচানের ব্যাপারে যা কিছু জানতো তা তো অলরেডি বলেই দিয়েছে। তবুও পাপ্পাচান কথা বলার জন্য পীয়ূষকে গাড়িতে তুলে নেয়। এরপরে পীয়ূষকে একটা জায়গায় এনে নেভির লোকটা তাকে জিজ্ঞেস করে সে কোথায় থেকে এসেছে এবং কতদিন ধরে এখানে আছে। পীয়ূষ গ্রামের নাম বলে এবং জানায় আর কিছুদিন পরে এখানে আসা তার 6 মাস হবে। এরপরে লোকটা মালাথির ব্যাপারে জিজ্ঞেস করে। পীয়ূষ জানায় মালাথি নর্মালি কোনো মানুষকে বিশ্বাস করে না, তার ছেলেরাও দূরে থাকে। একজন মুম্বাইতে, অন্যজন মধ্যপ্রাচ্যে থাকে। মালাথির ছোট ছেলেটা একজনকে বলেছিল তার মায়ের দেখাশোনার জন্য একটা লোকের দরকার। সেখান থেকে পীয়ূষ খবর পেয়ে এখানে এসেছিল। মালাথি তাদের স্বদেশী না, কুরিয়াচান ব্যবসার কাজে মালয়েশিয়া গিয়ে সেখান থেকে মালাথিকে বিয়ে করে নিয়ে এসেছিল। পীয়ূষ মালাথিকে ছেলে মেয়েদের ব্যাপারে মাঝে মধ্যে জিজ্ঞেসের চেষ্টা করে, তবে ছেলে মেয়েদের কথা উঠলেই মালাথি একটু অস্বস্তি বোধ করে এবং ব্যাপারটা এড়িয়ে যায়। তাছাড়া প্রতি মাসে পীয়ূষ তার স্যালারি ঠিকঠাকভাবে পেয়ে যায় বলে সে মালাথিকে খেপানোর চেষ্টা করে না, এতে তার নিজেরই ক্ষতি। নেভি অফিসার জানতে চায় কুরিয়াচান মালাথিকে চিঠি লেখে কিনা। পাপ্পাচান জানায় যেদিন থেকে কুরিয়াচান নিখোঁজ হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত মালাথির কাছে মোট 14টা চিঠি এসেছে। মালাথির হাতে চিঠি পৌঁছানোর আগে সেগুলো পুলিশ এবং স্থানীয় লোকেরা আগেই পড়ে নেয়। তবে এসব চিঠিতে গুরুত্বপূর্ণ কিছুই লেখা নেই, স্বাভাবিক কথাবার্তা লেখা থাকে, যেমন বাবু খাইছো, আজ রোদ উঠেছে, এই টাইপের কথাবার্তা। আরেকটা কমন ব্যাপার হলো এই চিঠিগুলোতে বিভিন্ন জায়গার পোস্টাল কোড বসানো থাকতো, তাই কেউ বুঝতে পারতো না কুরিয়াচান এক্স্যাক্টলি কোন এরিয়াতে আছে। নেভি অফিসার পীয়ূষের কাছে জানতে চায় এর আগে কেউ কুরিয়াচানের ব্যাপারে খোঁজ নিতে এসেছিল কিনা। পীয়ূষ জানায় পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ তার ব্যাপারে খোঁজ নিতে আসে। এছাড়াও সে আরও কয়েকজন লোকের ব্যাপারে বলে, তারাও কুরিয়াচানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিল। সেই লোকগুলোর বিবরণ শুনে নেভি অফিসার বলে ওরা নকশালের লোক, ওরা কুরিয়াচানকে ধরে নিয়ে যেতে এসেছিল। এরপরে সে পীয়ূষকে জিজ্ঞেস করে সে যদি কুরিয়াচানের খোঁজ পায় তাহলে সবার আগে কাকে জানাবে। পীয়ূষ জানায় সে পুলিশকে জানাবে, কারণ পুলিশকে কুরিয়াচানের খোঁজ দিলে সরকার থেকে পুরস্কার দেওয়া হবে। পীয়ূষের কথায় নেভি অফিসার একটু হেসে তাকে কিছু অ্যাডভান্স টাকা দেয় এবং বলে পীয়ূষ যদি কুরিয়াচানের খবর সবার আগে তাকে জানায় তাহলে সে পীয়ূষকে সরকারি পুরস্কার তো পাইয়ে দেবেই, প্লাস তাকে নিজে থেকে এক্সট্রা কিছু টাকাও দেবে। কথাটা শুনে পীয়ূষ অ্যাডভান্স টাকাটা নিয়ে নেয়। পীয়ূষ আপুটির সাথেও নেভি অফিসারের ব্যাপারটা শেয়ার করে। আপুটি বুঝতে পারছিল না লোকটার উদ্দেশ্য কি। পীয়ূষ জানায় সে শুনেছে কুরিয়াচান আগে ম্যাঙ্গালোরে নেভিকে কুকুরের বাচ্চা সাপ্লাই দিত, যাতে তারা কুকুরকে ট্রেনিং করিয়ে মিলিটারি কাজে লাগাতে পারে। তবে তাদের জানা মতে এখানে নেভির তো অফিসিয়াল কোনো ডগ স্কোয়াড নেই, তাই নেভির লোকেরা অবৈধ কোনো কাজে কুকুর ব্যবহার করত। এই জন্য নেভির আগে যদি পুলিশ কুরিয়াচানকে পেয়ে যায় তাহলে হয়তো নেভির অনেক অফিসারের অপরাধের পর্দা ফাঁস হয়ে যাবে। তারা ভাবতেই অবাক হয়ে যায় কুরিয়াচানের কানেকশন কত ওপরের মহলের লোকদের পর্যন্ত চলে গিয়েছিল। এছাড়া আপুটি জানায় কয়েক মাস আগে মোহন পাঠান নামের এক লোক কুকুরের ব্রিডিংয়ের অজুহাতে এখানে এসেছিল। আদতে সেও কুরিয়াচানের খোঁজে এসেছিল। তাই আপুটি পীয়ূষকে বলে সে পুরস্কারের চক্করে যেন ঝামেলায় না জড়ায়। কুরিয়াচানের জন্য অনেক লোক ওত পেতে আছে, তাই এসব ঝামেলায় না জড়িয়ে সে পীয়ূষকে মালাথির দেখাশোনাতে মনোযোগ দিতে বলে। যাই হোক, পীয়ূষ কাজ সেরে বাড়ি ফেরার সময়ে জঙ্গলের পথে কাউকে হেঁটে যেতে দেখে। এই অংশটা কুরিয়াচানের প্রাইভেট প্রপার্টি, তাই এখানে সহজে কারো আসার কথা না। পীয়ূষ লোকটাকে ডাক দিলে সে সাড়া দেবার বদলে উল্টো আরও পালিয়ে যায়। এতে পীয়ূষ টেনশনে পড়ে যায় কেউ আবার মালাথির ক্ষতি করে দিল কিনা। তাই সে দ্রুত দৌড়ে বাড়ি চলে যায়, কিন্তু বাড়িতে মালাথি না থাকায় সে খুবই আতঙ্কিত হয়ে পড়ে। তবে একটু পরেই সে জানালা দিয়ে বাইরের পেছনের সাইডে মালাথিকে দেখতে পায়। এরপরে পীয়ূষ বাইরে আসলে মালাথি তাকে দেখিয়ে বলেছিলাম না কুকুরগুলোর বাচ্চা হবে, এই দেখ কতগুলো বাচ্চা হয়েছে। পীয়ূষ জানতে চায় বাড়িতে কেউ এসেছিল কিনা। মালাথি জানায় কেউ আসেনি। তখন পীয়ূষ বলে সে জঙ্গলে পথ দিয়ে কাউকে যেতে দেখেছে। সে তার মুখ দেখতে পায়নি, কারণ সে প্রায় 100 মিটার দূরে ছিল। ডাক দিতেই সে পালিয়ে গিয়েছে। তারা ধারণা করে কুকুরগুলোর জন্যই হয়তো সে এই বাড়িতে ঢুকতে পারেনি। এই কুকুরগুলো প্রচণ্ড প্রভুভক্ত। প্রভুর বিপদ দেখলে এরা অন্যদের প্রাণ নিতেও দ্বিধা করে না। যাই হোক, এদিকে নেভি অফিসার গাড়িতে যাবার সময়ে পাপ্পাচানকে তার কমিশনে টাকাটা দেয়। এরপরে জিজ্ঞেস করে কুরিয়াচান নকশালদের নজরে কিভাবে এলো। পাপ্পাচান পাল্টা প্রশ্ন করে কুরিয়াচান আপনার নজরে কিভাবে এলো। নেভি অফিসার এবার একটু বিরক্ত হয়।
এবং বলে পাপ্পাচান তার সাথে যেন বেশি ফ্রি হবার চেষ্টা না করে। কেরালা থেকে সে এখানে ফাজলামি করতে আসেনি। তো পাপ্পাচান এবার জানায় রিটায়ারমেন্টের আগে সে যখন পুলিশের সার্ভিসে ছিল তখন থেকে পুলিশ কুরিয়াচানকে খুঁজে বেড়াচ্ছে। নকশালরাও অনেক বছর ধরে তাকে খুঁজছে। এখানে বিভিন্ন জেলায় কুরিয়াচানের সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই পাপ্পাচান প্রথমে ভেবেছিল নকশালরা হয়তো তার সম্পত্তির জন্য তাকে খুঁজছে। তবে তার ধারণা ভুল। থাইসেরি থানায় একবার হামলা হয়েছিল। সেই থানার পাশেই ছিল কাক্কাম পুলিশ ক্যাম্প। সেই ক্যাম্পে কুরিয়াচানের অনেক বন্ধু ছিল। মাঝে মধ্যে ভালো না লাগলে কুরিয়াচান ক্যাম্পে কুকুর নিয়ে আড্ডা দিতে চলে যেত। সেই সময় নকশাল সন্দেহে অনেককেই ধরে নিয়ে যাওয়া হতো। তাদেরকে মারধর করে বদ্ধ ঘরে আটকে রাখা হতো। এরপরে কুরিয়াচান নিজের ট্রেন কুকুরকে নিয়ে সেই ঘরে ঢুকত। কুরিয়াচান কুকুরগুলোকে যা নির্দেশ দিত কুকুরগুলো তাই করত। তাই সেই রুমের ভেতরে ঢোকার পরে যে কি ঘটত সেটা শুধু কুরিয়াচান আর রুমে বন্দি লোকগুলোই জানত। পাপ্পাচান সে সময়ে পুলিশের সাধারণ ড্রাইভার ছিল। তাই সে যতটুকু নৃশংসতার আভাস পেত সেগুলো বলতে গিয়েই তার শরীর শিউরে ওঠে। নেভি অফিসার পাপ্পাচানের কথা শুনছিল আর গাড়ি ড্রাইভ করছিল। হঠাৎ সে খেয়াল করে তার গাড়ির ব্রেকে কাজ করছে না। কেউ ব্রেকের তারটা কেটে দিয়েছে। নেভি অফিসার এত সহজে মরতে চাইছিল না। এরকম বিপদে থাকলেও সে ব্রেইন ঠান্ডা রাখে। সে পাপ্পাচানকে একটা ব্যাগ দিয়ে মুখের সামনে ধরে রাখতে বলে যাতে কাজ ছুটে এসে সে আহত না হয়। এরপরে অফিসার গাড়িটা গাছের সাথে ধাক্কা মারে। এতে গাড়িটা থেমে যায়। সে নাকে কিছুটা চোট পেলেও দুজনেই প্রাণে বেঁচে যায়। তবে এই ঘটনার পরে নেভি অফিসারের সন্দেহ আরও দৃঢ় হয়। সে অলমোস্ট শিওর হয়ে যায় কুরিয়াচান হয়তো এখানেই আশেপাশে কোথাও আছে। না হলে তার গাড়ির ব্রেকের কেবল কেই বা কাটবে। যাই হোক, এদিকে মালাতির সাথে তার এক ছেলে জোপ্পান দেখা করতে আসে। যদিও জোপ্পানের সাথে পিয়ুষের আগে থেকে পরিচয় ছিল না। আবার পিয়ুষকে হায়ার করেছিল মালাথির আরেক সন্তান। তাই পিয়ুষ প্রথমে জোপ্পানকে চিনতে পারে না। জোপ্পানের এখানে আসাতে মালাথিও তেমন একটা খুশি হয় না। সে জানে জোপ্পানের এখানে আসার উদ্দেশ্য কি। জোপ্পান এখানে এসেছিল সম্পত্তির ভাগাভাগির ব্যাপারে আলোচনা করতে। জোপ্পান বলে কেউ যদি অনেক বছর ধরে নিখোঁজ থাকে তাহলে তাকে মৃত হিসেবে ধরে নেওয়া হয়। এখন তাদেরকে শুধু কুরিয়াচানের মৃত্যুটা সরকারি গ্যাজেটভুক্ত করতে হবে। তাহলে 1 মাসের ভেতরে পেপার রেডি হয়ে যাবে এবং তারা জমি ও বাড়ি বিক্রি করে দিতে পারবে। মালাথি জানায় কুরিয়াচান তার উইলে সমস্ত সম্পত্তি মালাথির নামে করে দিয়ে গেছে। মালাথি এই সম্পত্তি কিছুতেই বিক্রি করবে না। বাকি জীবনটা সে এখানেই কাটাবে। সন্তানদের প্রতি সে এতটাই তিক্ত যে সে বলে আমার মৃত্যুর খবর পাওয়ার পরে তোরা যদি ব্যস্ত থাকিস তাহলে আসারও দরকার নেই। এই বলে মালাথি অন্য রুমে চলে যায়। জোপ্পান জানে তার মা কেমন জেদি, তাই সে আর কথা বাড়ে না। ফিরে যাবার আগে জোপ্পান পিয়ুষকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে সে যেন মাকে এই সম্পত্তি বিক্রিতে রাজি করায়। জোপ্পান চলে গেলে পিয়ুষ এসে মালাথির সাথে কথা বলে ভাব জমানোর চেষ্টা করে। কথার ফাঁকে সে বলে শাহজাহান ভাই একটা কুকুরের বাচ্চা চেয়েছে। মালাথি স্পষ্ট জানিয়ে দেয় সে কাউকে কুকুরের বাচ্চা দেবে না। এই কুকুরগুলোর জন্ম হয়েছে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য। এদেরকে শেকলে বন্দি করে রাখার অধিকার কারণেই। এই বলে মালাথি ঘরের ভেতরে চলে যায় এবং চেয়ারে বসে। পিয়ুষও তার পেছনে ভেতরে ঢুকলে মালাথি জিজ্ঞেস করে জোপ্পান তাকে কত টাকা ঘুষ দিয়েছে। পিয়ুষ লজ্জা পেয়ে টাকাগুলো দেখালে মালাথি বলে হারামজাদা খুবই কিপটে। এসব ব্যাপারে তার একদমই বাবার সাথে মিল নেই। মালাথি আপন মনেই বলতে থাকে কুরিয়াচান কুকুর ছাড়া আর কিছুই বুঝত না। কুরিয়াচান এই কুকুরের খোঁজে গিয়েই মালাথির সাথে প্রথমবার দেখা হয়েছিল। সেই সময় এই প্রজাতির কুকুরের খুবই ডিমান্ড ছিল। মানুষ বন্য শূকর তাড়ানো থেকে শুরু করে সম্পত্তি পাহারার জন্য এই প্রজাতির কুকুর খুঁজে বেড়াত। আর এই কুকুরের প্রজাতি শুধুমাত্র মালয়েশিয়ার অল্প কয়েকটা জায়গায় পাওয়া যেত। পিয়ুষ জানতে চায় মালয়েশিয়ান প্রজাতির কুকুর তাদের এই কাঠ্যকুণ্যতে কিভাবে এলো। মালাথি জানায় আগে সে মালয়েশিয়াতে থাকত। সেখানে তার অন্য নাম ছিল। মালাথি নামটা মূলত এখানকার মানুষের দেওয়া, কারণ মানুষ তার মালয়েশিয়ান নামটা উচ্চারণ করতে পারত না। তো আগে মাদ্রাজ এবং নাগাপট্টিনম থেকে প্রতি 2 সপ্তাহে মালয়েশিয়াতে জাহাজ যেত। তাই মানুষের জন্য মালয়েশিয়াতে যাওয়া আসা একদম সহজ ব্যাপার ছিল। এমনিতে সে সময়ে সাধারণত কাঠমিল, রাবার বাগান কিংবা টি স্টেটে কাজের উদ্দেশ্যে মানুষ মালয়েশিয়াতে যেত। তবে কুরিয়াচান সেখানে গিয়েছিল একদম ভিন্ন উদ্দেশ্যে। মালাথি ওই সময়ে তার হাজব্যান্ড ইউশিয়ার সাথে জঙ্গলের পাশে ছোট্ট একটা জায়গায় থাকত।
ইউশিয়া মালাথিকে সই বলে ডাকত। একদিন তার হাজব্যান্ড দুইজন ইন্ডিয়ানকে নিয়ে বাড়িতে আসে। এরা হলো কুরিয়া-চান এবং মোহন। প্রথমে তারা মালাথিকে দেখে ভেবেছিল মালাথি ইউশিয়ার মেয়ে, কারণ তাদের বয়সের ডিফারেন্স অনেক বেশি ছিল। তবে ইউশিয়া জানায় তারা স্বামী স্ত্রী। এরপরে ইউশিয়া মালাথির সাথে ওদের পরিচয় করিয়ে দিয়ে জানায় এরা কুকুর নিয়ে গবেষণা করে, বিভিন্ন ধরনের কুকুরের মাঝে ব্রিডিং করে আলাদা প্রজাতির কুকুর তৈরি করে। এরা এখানে মূলত তাদের কাছে যে প্রজাতির কুকুর আছে সেই প্রজাতির কুকুর কিনতে এসেছিল। কুরিয়া-চানের কাছে একটা ক্যামেরা ছিল, সেই ক্যামেরা দিয়ে কুকুর এবং আশেপাশের ফটো তুলছিল। ইউশিয়ার সাথে এই কুকুরগুলোর বন্ডিং ছিল খুবই স্ট্রং। সে কমান্ড করে কুকুরগুলোকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারত। কুকুরের এই প্রজাতিটা কুরিয়া-চানের খুবই পছন্দ হয়। তবে ইউশিয়া কুকুরের দাম অনেক বেশি চাইছিল। ইউশিয়া জানায় এই জাতের বিশুদ্ধ কুকুর পাওয়া খুবই টাফ। তাছাড়া এখন বিশ্বযুদ্ধ চলছে, জাপান কখন মালয়েশিয়া দখল করে নেবে ঠিক নেই, তাই যুদ্ধের কারণে দাম এমনি একটু বেড়ে গেছে। কুরিয়া-চানকে ফটোগ্রাফি করতে দেখে ইউশিয়া তাকে রিকোয়েস্ট করে বলে মালাথি কখনো ফটো তুলেনি, তাই সে যেন তার একটা ফটো উঠিয়ে দেয়। কুরিয়া-চান মালাথিকে ভালো ড্রেস পরে আসতে বলে, তবে মালাথির ভালো কোনো ড্রেস ছিল না। কুরিয়া-চান তার বোনের জন্য একটা ড্রেস কিনেছিল, যেটা তার ব্যাগেই ছিল। সে ড্রেসটা মালাথিকে পরার জন্য দেয়। যদিও তারা স্বামী স্ত্রী একটু অস্বস্তি বোধ করছিল, তবে গিফট হিসেবে তারা ড্রেসটা নিয়ে নেয়। এরপরে কুরিয়া-চান মালাথির একটা ফটো তুলে দেয়। সেই ফটোটা এখনও মালাথির কাছে বর্তমান বাড়িতেও আছে। তো রাতে খাবার সময়ে কুরিয়া-চান এবং মোহন বাইরে দিরিম দিরিম আওয়াজ শুনে একটু ঘাবড়ে যায়। কুরিয়া-চান ইউশিয়া কোথায় গেছে জিজ্ঞেস করলে মালাথি জানায় সে বাইরে কুকুরদের খাবার দিচ্ছে। কুকুরদের না খাইয়ে সেও কিছু খায় না। মালাথি কুরিয়া-চানকে বলে বিশ্বযুদ্ধের কারণে তাদের আয় রোজগার কমে গেছে, এই জন্য ইউশিয়া বাইরের রিস্ক নিয়ে বিভিন্ন কাজের সন্ধানে যায়। কুরিয়া-চান এবং মোহন যদি কুকুরটা ভালো দামে কিনে নেয় তাহলে তাদের হাতে কিছু ক্যাশ টাকা আসবে। এতে ইউশিয়াও কিছুদিন আর বাড়ির বাইরে যাবে না। মালাথি আর ইউশিয়া একসাথে থাকতে পারবে। কুরিয়া-চান তখনই কিছু বলে না, সে মুগ্ধ হয়ে শুধু মালাথিকে দেখছিল। খাওয়া শেষ করে রাতে ঘুমানোর আগে কুরিয়া-চান এবং মোহন ইউশিয়াকে জিজ্ঞেস করে এই অঞ্চলটা নাকি খুবই রিস্কি, রাতে চুরি ডাকাতি হরহামেশাই হতে থাকে। ইউশিয়া ভরসা দিয়ে বলে তার কুকুরগুলো সেনাবাহিনীর মতো এখানে পাহারা দেয়, ওদের ব্যারিকেড ভেঙে চোর ডাকাত ভেতরে আসতে পারবে না। এরই মধ্যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে নদীর সাইডে ছুটে যায়। ইউশিয়াও বাইরে বেরিয়ে দেখে নদীর পাড়ে একটা লাশ ভেসে এসেছে। আগে এখানে কাঠ এবং বিভিন্ন জিনিসপত্র ভেসে আসতো, বিশ্বযুদ্ধ শুরুর পর থেকে এখানে শুধু লাশই ভেসে আসছে। ইউশিয়া একটা লাঠি দিয়ে ঠেলে লাশটা আবারও নদীতে ভাসিয়ে দেয়। পরের দিন ইউশিয়া কাজের সন্ধানে বের হচ্ছিল। সে মালাথিকে জানায় সে 1.5 মাস পরে ফিরবে। শহরে কাজ ছিল বলে কুরিয়া-চান এবং মোহনও তার সাথে বের হচ্ছিল। মালাথি আপসেট হয়ে ইউশিয়াকে বলে চলি যখন যাবে এক রাতের জন্য আসার কি দরকার ছিল। ইউশিয়া জানায় বেঁচে থাকতে হলে শুধু দুজনে হাত ধরে বসে থাকলেই হয় না, টাকারও দরকার আছে। মালাথি বলে মানুষের জীবনে টাকাই সব না, মানুষের টাকা ছাড়াও আরও চাহিদা থাকে। মালাথির আবেগের বয়স, তবে ইউশিয়ার আবেগের বয়স নেই। তাকে সবকিছু বাস্তবতা দিয়ে ভাবতে হয়, তাই সে মালাথিকে কুকুরদের হেফাজতে রেখে নৌকায় করে বেরিয়ে যায়। পরবর্তী 1.5 মাস মালাথি ইউশিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। একদিন সে রেডিওতে বিশ্বযুদ্ধের বর্তমান পরিস্থিতির নিউজ শুনছিল। এই সময় বাইরে কুকুরগুলো প্রচণ্ড ঘেউ ঘেউ শুরু করে। মালাথি দরজা খুলে দেখে কুরিয়া-চান এবং মোহন ফিরে এসেছে, তবে ইউশিয়া তাদের সাথে নেই। ইউশিয়ার সাথে না থাকায় কুকুরগুলো তাদেরকে বাড়ির ত্রিসীমানাতেও ঢুকতে দিচ্ছিল না। কুরিয়া-চানেরা মূলত এখানে ইউশিয়ার মৃত্যুর সংবাদ দিতে এসেছিল, কিন্তু এতটা শোকের একটা সংবাদ দূর থেকে দেওয়াটা কেমন হয়ে যায়। এই জন্য কুরিয়া-চান মালাথিকে কাছে ডাকে। তবে কুকুরগুলো মালাথিকেও ঘরের বাইরে বের হতে দিচ্ছিল না। মালাথি জোর করে বের হতে গেলে একটা কুকুর তার পায়ে কামড়ে দেয়। মালাথির দিকে কুকুর হিংস্রাত্মকভাবে ঘেউ ঘেউ করছিল, তাই মালাথি বাধ্য হয়ে ঘরের ভেতরে চলে যায়। অথচ তাকে ইউশিয়ার মৃত্যুর খবরটা জানানো জরুরি। মেয়েটা স্বামীর আশায় পথ চেয়ে আছে, তাই কুরিয়া-চান বলে সে মালাথিকে খবর না জানিয়ে এখান থেকে যাবে না। তারা নৌকাটা আরেক সাইডে ঘুরিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু কুকুরগুলো সেদিকে দৌড় দিয়ে বাড়িটা ঘিরে ধরে। কুরিয়া-চানের জেদ দেখে মোহন বিরক্ত হয়ে যায়। মোহন বলে কুরিয়া-চান না গেলে সে একাই চলে যাবে। চলে যাবার আগে মোহন বলে যায় কুরিয়া-চান যদি আগামীকাল 5টার ভেতরে পালাঙ্গে পৌঁছাতে পারে তাহলে তারা একসাথে বাড়ি ফিরবে, অন্যথায় মোহন একাই ইন্ডিয়া ব্যাক চলে যাবে।
বর্তমান যুদ্ধের যা পরিস্থিতি তাতে বন্দরের আশেপাশে বোমা ব্লাস্ট করলে দীর্ঘদিন ধরে তাদের এখানে আটকে থাকতে হবে। তবুও কুরিয়াচান মোহনের কথায় গুরুত্ব না দিলে মোহন আরেকটা বোট নিয়ে চলে যায়। তবে কুরিয়াচান তার জেদে অটল। সে একইভাবে নৌকায় বসে রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কয়েকদিন একটানা বসে থাকে। এরই মধ্যে মালাথির পায়ে কুকুরের কামড়ের জায়গায় ইনফেকশন ধরে যায়। কুরিয়াচান মালাথির নাম ধরে ডাক দিয়েও কোনো সাড়া না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। কুরিয়াচানের ক্রমাগত ডাক শুনে মালাথিও না উঠে থাকতে পারে না। সে কোনো রকমে উঠে জানালায় দাঁড়িয়ে আবারও পড়ে যায়। এই দৃশ্য দেখে কুরিয়াচানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ব্যাগ থেকে রিভলভার বের করে সেখানে পাহারায় থাকা সবগুলো কুকুরকে গুলি করে মেরে ফেলে। এরপরে সেগুলোকে গর্ত করে পুঁতে দেয়। এসব দেখে মালাথির বেশ খারাপ লাগছিল। তাছাড়া ততক্ষণে সে ইউসুয়ার মৃত্যুর খবরও পেয়ে গিয়েছিল। তাই সবকিছু মিলিয়ে মালাথি বেশ ভেঙে পড়ে। কুরিয়াচান মালাথিকে বলে, কুকুরদের সবকিছুই শেখানো যায়, তবে তাদের কি শেখানো উচিত বা অনুচিত সেটা কুকুরের মালিককে নির্ধারণ করতে হয়। ইউসুয়া এখানে শুধু কুকুরকে মালাথির প্রোটেকশনের জন্য রাখেনি, বরং তাকে পাহারা দেবার জন্য রেখেছিল। তা না হলে মালাথি বাইরে বের হবার সময়ে কুকুরগুলো এরকম আচরণ করত না। ইউসুয়া মালাথিকে বিশ্বাস করে না, এই জন্য প্রোটেকশনের নাম করে সে মালাথিকে বন্দিদশায় ফেলে গেছে। কুরিয়াচান মালাথিকে জিজ্ঞেস করে তার কোনো আত্মীয় আছে কিনা, থাকলে সে মালাথিকে সেখানে রেখে যাবে। তবে মালাথি জানায় তার কোথাও কেউ নেই। কুরিয়াচান খেয়াল করে সে যে জায়গাতে কুকুরগুলো পুঁতে রেখেছে সেটার উপরে কয়েকটা কুকুরের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাগুলো 1.5 মাস আগে জন্মেছিল। ইউসুয়া ফিরে আসার পরে কুরিয়াচান এবং মোহনকে এগুলোর ভেতর থেকেই একটা বাচ্চা দিতে চেয়েছিল। তো যেহেতু মালাথির কোনো আত্মীয় নেই, তাই কুরিয়াচান মালাথি এবং কুকুরের বাচ্চাগুলো নিয়ে কাট্টুকুন্নুতে চলে আসে। পরবর্তীতে তারা বিয়েও করে নেয়। যাই হোক, মালাথির কাছে শোনা কথাগুলো পিয়ুষ নেভি অফিসারকে গিয়ে জানায়। সেখানে পাপ্পাচান এবং আপ্পটিও উপস্থিত ছিল। নেভি অফিসার আপ্পটিকে ডেকেছিল মোহনের ব্যাপারে খোঁজ নেবার জন্য, কারণ 8 মাস আগে মোহন যখন এখানে এসেছিল তখন আপ্পটি তাকে জিপে করে জঙ্গলে নিয়ে এসেছিল। আর এই মোহনই ছিল মূলত মালয়েশিয়া কুরিয়াচানের সফর সঙ্গী। তো আপ্পটি জানায় মোহনকে জঙ্গলে নামিয়ে আসার পরে তার আর কোনো খবর ছিল না। তাই প্রায় 4 সপ্তাহ পরে আপ্পটি মোহনের খোঁজে জঙ্গলে যায়। সেখানে গিয়ে মোহনকে না পেলেও তার কুকুরটাকে মৃত অবস্থায় পায়। কুকুরটা অন্তত 1 সপ্তাহ আগে মারা গেছে। আপ্পটি আরেকটু খুঁজে খেয়াল করে একটা জায়গাকে কেন্দ্র করে আকাশে অনেকগুলো চিল শকুন উঠছে। এরপরে সে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে প্রায় 250-300 ফুট নিচে মোহনের লাশ খুঁজে পায়। মোহনের মৃত্যু হয়েছিল মাথায় আঘাত লেগে, আর তার কুকুরের মৃত্যু হয়েছিল খেতে না পেয়ে। মোহন কুকুরটাকে শেকলে বেঁধে রেখেছিল, আর মোহন মরার পরে কুকুরটা খেতে না পেয়ে শীতে বৃষ্টিতে ভিজে মারা যায়। নেভি অফিসার জানতে চায় মোহনের মৃত্যুতে কুরিয়াচান বা তার স্ত্রী মালাথির হাত আছে কিনা। তাছাড়া মালয়েশিয়ানরা ব্ল্যাক ম্যাজিকও জানে, তাই এমনও তো হতে পারে মালাথি ব্ল্যাক ম্যাজিকের ইউজ করেছে। আপ্পটি জানায় মালাথির ব্ল্যাক ম্যাজিক ইউজ করার প্রয়োজন নেই। কুরিয়াচানের প্রপার্টির পুরো এলাকাটা কুকুরদের তত্ত্বাবধানে রয়েছে। মানুষ এলাকার কাছাকাছি আসতেই হিংস্র কুকুরের মুখোমুখি হবে। বেশিরভাগই কুকুর দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। তবুও কেউ যদি সাহস করে সামনে এগোতে থাকে তাহলে কিছুদূর গিয়ে আরও একটা কুকুরের সামনে পড়বে। এভাবে কুরিয়াচানের বাড়িতে পৌঁছাতে হলে অনেকগুলো কুকুরের চেকপোস্ট পার করে তবেই পৌঁছাতে হবে। নেভি অফিসার পিয়ুষকে জিজ্ঞেস করে আপ্পটি যা বলছে সত্যি কিনা। পিয়ুষও মাথা নেড়ে সহমত জানায়। তো পিয়ুষ নেভি অফিসারের ওখানে কাজ সেরে কিছু বাজার সদাই করে বাড়ি ফিরছিল। তখন একটা লোক এসে তার সাথে আলাপ জমানোর চেষ্টা করে। তবে পিয়ুষ তাকে এড়িয়ে চলে যাচ্ছিল, কিন্তু সে জঙ্গলের যে পথ দিয়ে যায় ট্রাক রেখে সেই পথটা ব্লক করে দেওয়া হয়েছে। পিয়ুষ পাশ কেটে অন্য পথ দিয়ে যেতে গেলে আরও একজন এসে তাকে আটকায়। ওরা দুজনে মিলে পিয়ুষকে বলে ওরা পিয়ুষের গ্রামের বাড়িতে খোঁজ নিয়েছে, ওখানে পিয়ুষ নামে কেউই থাকে না, অর্থাৎ পিয়ুষ এখানে মিথ্যা পরিচয় দিয়ে রয়েছে। লোক দুজন এটাও বলে তারা জানে পিয়ুষ শুধুমাত্র এখানে মালাথির সেবা যত্ন করতে আসেনি, বরং সেও কুরিয়াচানকে খুন করতে চায়। আবার এই দুজন লোকেরও একই উদ্দেশ্য, তাই তারা পিয়ুষকেও তাদের সাথে মিলে কুরিয়াচানকে খুঁজে একসাথে মেরে ফেলার অফার দেয়। তারা যে কোনো মূল্যে পুলিশের আগেই কুরিয়াচানকে খুঁজে পেতে চাইছিল। পিয়ুষ তাদের কথা শুনে যখন চলে যাচ্ছিল তখন ওরা বলে ওঠে আমরা জানি তুই মোহনকে খুন করেছিস। কথাটা শুনে পিয়ুষ একটু ঘাবড়ে যায় আর দ্রুত সেখান থেকে চলে যায়। অবশ্য পিয়ুষ মোহনকে খুন করেনি, তবে তার মৃত্যুর সময়ে সে উপস্থিত ছিল। মোহন ওই এলাকায় আসার পর থেকেই পিয়ুষ তাকে ফলো করছিল। এমনকি মোহনের ওপরে নজর রাখার জন্য মোহন যে লজে উঠেছিল পিয়ুষও সেই লজেই উঠেছিল।
এরপরে মোহন জঙ্গলে গেলে পীয়ূষও সেখানে তার ওপরে নজর রাখতে থাকে। তবে মোহন একদিন তাকে ধরে ফেলে। পীয়ূষ যে লজ থেকে মোহনকে ফলো করছে মোহন এটাও জানতো। মোহন পীয়ূষকে ডেকে বলে, তুমি আমাকে মারতে চাইলে লজেই মারতে পারতে, সেখানে আমাকে মারার যথেষ্ট সুযোগ ছিল। আবার গতদিনও আমাকে মারার জন্য তুমি সুযোগ পেয়েও মারোনি। এতগুলো সুযোগ পাওয়ার পরেও যখন আমাকে মারছো না, তার মানে নিশ্চয়ই তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে। তুমি শুধুমাত্র আমি না, বরং অন্য কারো জন্য অপেক্ষা করছো। মোহন তখন ভাবতে থাকে ঠিক কোন ইস্যুতে পীয়ূষ তাকে আর কুরিয়াচানকে খুঁজছে। মোহন এবং কুরিয়াচানের একসাথে করা অপকর্মগুলোর কথা মোহন ভাবতে থাকে। যেমন কল্লম আর কোভালমের ঝামেলা তারা অনেক আগেই সেটেল করে ফেলেছে। কোয়েম্বাতুরে কিছু লোকের সাথে ঝামেলা ছিল, কুরিয়াচান তাদেরকেও টাকা দিয়ে সেটেল করে ফেলেছিল। এগুলো বাদে বাকি থাকে শুধু চেঙ্গান্নুরে এক পশু ডাক্তারের ঝামেলা, কিন্তু সেও তো অ্যাক্সিডেন্টে পা হারিয়ে পঙ্গু হয়ে আছে। তাই মোহন পীয়ূষকে জিজ্ঞেস করে সে কিসের প্রতিশোধ নিতে এসেছে। পীয়ূষ কারণটা উল্লেখ না করে বলে সে এদের দুজনের ওপরেই একসাথে প্রতিশোধ নিতে চায়। মোহন তখন বলে কুরিয়াচান খুবই বজ্জাত ছিল, তার শত্রু বানাতে সময় লাগতো না। সে এতটাই স্বার্থপর ছিল যে নিজের আপনজনকেও ফাঁসিয়ে দিতে দ্বিধাবোধ করত না। মোহন আর কুরিয়াচান মিলে অনেক অপকর্ম করেছে, অথচ নিজে বাঁচার জন্য কুরিয়াচান একবার মোহনের সাথেও বেইমানি করে তাকে জেলে পাঠিয়েছিল। এই জন্য তার 5 থেকে 6 বছরের জেল হয়ে যায়। পীয়ূষ সেসব কথায় কান না দিয়ে জিজ্ঞেস করে কুরিয়াচান কোথায়। মোহন বলে প্রায় 20 বছর আগে কুরিয়াচান একজন ফরেস্ট অফিসারকে হামলা করেছিল। এরপরে সে আত্মগোপনে চলে যায়। তন্ন তন্ন করে খোঁজার পরেও কেউ তাকে খুঁজে পায়নি। পরে মামলা শেষ হয়ে গেলে সে ফিরে আসে। মোহন অনেক জানার চেষ্টা করেছিল সে কোথায় লুকিয়েছিল, তবে সে মুখ খুলেনি। তবে একদিন কথার ছলে ফাঁসিয়ে সে কুরিয়াচানের কাছ থেকে জায়গাটার ব্যাপারে জানতে পেরেছিল। এই পাহাড় এবং জঙ্গলের মাঝে কোথাও একটা সরু গুহা আছে, সেই গুহার মাঝে মিঠা পানির ঝর্ণাও আছে। কুরিয়াচান সেখানেই লুকিয়েছিল। সে গুহার মুখে কুকুর পাহাড়ে রাখত, আর এই কুকুররাই তার জন্য ফল এবং অন্যান্য খাবার সংগ্রহ করে এনে দিত। মোহন জানায় সে এখানে টোপ হিসেবে তার কুকুরটা নিয়ে এসেছে। এখন কুকুরের মিটিংয়ের সময়, অথচ এখন পর্যন্ত একটা কুকুরও তার কুকুরের কাছে আসেনি। তার মানে এই অঞ্চলের কুকুরগুলোকে অন্য কেউ কন্ট্রোল করছে, আর এটাই হলো কুরিয়াচান এখানে থাকার সবচেয়ে বড় প্রমাণ। পীয়ূষ বুঝতে পারে মোহনের সাথে কুরিয়াচানের এখন আর সম্পর্ক নেই, তাই সে আর মোহনকে কিছুই বলে না। মোহন পীয়ূষের সাথে কথা বলছিল। এই সময় দূরে কুকুরের ডাক শুনতে পেয়ে মোহন সতর্ক হয়ে যায়। সে দূরবীন নিয়ে দৌড়ে পাহাড়ের চূড়ায় চলে যায় এবং দূরে দেখতে থাকে। পীয়ূষ কিছুটা দূর থেকে মোহনকে দেখছিল। হঠাৎ তাদের পেছন থেকে দুটো কুকুর ছুটে আসে আর সোজা গিয়ে মোহনের পিঠে লাফিয়ে ধাক্কা মেরে মোহনকে পাহাড় থেকে ফেলে দেয়। ঘটনাটা এতটাই দ্রুত ঘটে যে পীয়ূষের বিস্ময় কাটার আগেই মোহন 300 ফুট নিচে পড়ে মারা যায়। তো এই ছিল মোহনের মৃত্যুর ঘটনা। যাই হোক, এদিকে নেভি অফিসারের কাছে পীয়ূষকে সন্দেহজনক লাগছিল, তাই সে পীয়ূষের ব্যাপারে ইনকোয়ারি করে এবং জানতে পারে স্যালারি পাওয়ার পরে পীয়ূষ টাকাটা 2 ভাগ করে। 1 ভাগ পাঠিয়ে দেয় সেই লোককে যাকে মালাথির ছেলে কাজের লোক হায়ার করতে বলেছিল, আর বাকি অর্ধেক পাঠায় পীয়ূষের বাড়ির লোককে। তবে যে পীয়ূষের বাড়ির লোককে টাকাটা পাঠানো হয় সেই পীয়ূষ আর এই পীয়ূষ দুজনে আলাদা লোক। মানে মালাথির যে বর্তমানে কেয়ারটেকার সে আসল পীয়ূষ না, বরং সে পীয়ূষের ছদ্মবেশে এখানে রয়েছে। নেভি অফিসার জানায় পার্লভিউ কেসের 4র্থ আসামি বিচার চলাকালীনই উধাও হয়ে গিয়েছিল। তার নাম ছিল মানিকন্দন। চেহারার বিবরণ অনুযায়ী তার চেহারা মালাথির কেয়ারটেকার পীয়ূষের সাথে মিলে যায়, তবে কোনো ফটো বা স্কেচ না থাকায় কনফার্ম করার কোনো সুযোগ নেই। নেভি অফিসার কথাগুলো পাপ্পাচানের সাথে শেয়ার করলে পাপ্পাচান বলে পীয়ূষের সবচেয়ে ক্লোজ হলো আপ্পটি, তাই তারা আপ্পটিকে জিজ্ঞাসাবাদ করলে কোনো তথ্য পাওয়া যেতে পারে। এদিকে রাতে পীয়ূষ মালাথির রুমে 1 গ্লাস গরম দুধ রেখে আসে, তবে মালাথি সরাসরি দুধ খায় না। সে আগে টেবিলে একটু দুধ ঢালে, এরপর পাশ থেকে পিঁপড়া ধরে দুধের ওপরে ছেড়ে দেয় আর পর্যবেক্ষণ করতে থাকে পিঁপড়াগুলো বেঁচে আছে কিনা। মালাথি কারো ওপরেই বিশ্বাস করে না, তাই সে আগে চেক করে দেখে খাবারে বিষ আছে কিনা, তারপরে সেই খাবারটা খায়। অন্যদিকে পীয়ূষ বাজারে দেখা হওয়া সেই লোক দুজনের কাছে যায়। কিছুদিন আগে যে পীয়ূষ এক লোককে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যেতে দেখেছে সেই লোকটা তাদেরই একজন। পীয়ূষ মোহনের কাছ থেকে পাওয়া ইনফরমেশনটা এদের সাথে শেয়ার করে। কুরিয়াচান কোন গুহাতে লুকিয়ে থাকতে পারে। যদিও পীয়ূষ বেশ কিছু গুহা চেক করেছিল, তবে তার একার পক্ষে সব গুহা চেক করা সম্ভব না।
তাই তারা তিনজন মিলে বাকি গুহাগুলো চেক করার সিদ্ধান্ত নেয়। এদিকে নেভি অফিসার এবং পাপ্পাচান সেই লজে খোঁজ নিতে যায় যেখানে মোহন উঠেছিল। সেখান থেকে জানতে পারে মোহনের পরে একটা অল্প বয়সী ছেলে লজে উঠেছিল, আবার ওরা প্রায় একই সময়ে চেক আউট করেছিল। ছেলেটার বিবরণও পিয়ুষের সাথে মিলে যাচ্ছিল, তাই পিয়ুষকে সরাসরি ধরার আগে তারা আপ্পটিকে ফলো করা শুরু করে। আপ্পটি একটা ডাক বাক্সে গিয়ে গোপনে একটা চিঠি পোস্ট করছিল। সে সময় ওরা দুজনে তাকে হাতে নাতে ধরে ফেলে। তারা বক্স থেকে চিঠি বের করে দেখে এই চিঠিটা কুরিয়াচানের নামে পোস্ট হচ্ছিল। এবার তারা আপ্পটির বাড়িতে গিয়ে তার ট্রাঙ্ক চেক করে এবং বিভিন্ন এলাকার পোস্টাল কোড বসানো আরও বেশ কয়েকটা চিঠি পায়। আপ্পটি স্বীকার করে কুরিয়াচান মিসিং হবার আগে তাকে একসাথে অনেকগুলো চিঠির খাম দিয়েছিল আর বলেছিল সে যদি না ফেরে তাহলে আপ্পটি যেন কয়েক মাস পর পর একটা করে চিঠি বিভিন্ন জায়গা থেকে পোস্ট করে। কুরিয়াচান অনেক আগে থেকেই এই ট্রিক্সটা খাটায়। নেভি অফিসার এবার খেপে যায়। এই কারণেই তারা এতদিন কনফিউশনে ছিল কুরিয়াচান বেঁচে আছে নাকি মরে গেছে। অফিসার আপ্পটিকে মারধর করে জিজ্ঞেস করে কুরিয়াচান কোথায়। আপ্পটি কুরিয়াচানের লোকেশন জানতো না, তবে সে জানায় 6 বছর আগে কুরিয়াচান জঙ্গলে একটা খুন করে ফেলে। যদিও খুনটা সে সরাসরি করে না, বরং তার একজন বিশ্বস্ত চেলা রাগের মাথায় ছুরি চালিয়ে খুন করে ফেলে। তারপরে কুরিয়াচান রক্তমাখা অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে এলে আপ্পটি তাকে জিপে করে বাড়ি পর্যন্ত ড্রপ করে এসেছিল। বেশ কিছুক্ষণ পরে কুরিয়াচান জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলে আপ্পটি তাকে এক জায়গায় ছেড়ে এসেছিল। তারপর থেকেই মূলত কুরিয়াচান মিসিং। নেভি অফিসার আপ্পটিকে কুরিয়াচানের সাথে সেই ছেলেটির নাম এবং চেহারার বিবরণ জানতে চায়, তবে আপ্পটি কখনোই সেই ছেলেটিকে দেখেনি। আবার কুরিয়াচানও কখনো ছেলেটাকে নাম ধরে মেনশন করেনি, তাই আপ্পটি তার ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারে না। তো নেভি অফিসার এবার পাপ্পাচানকে নিয়ে মালাথির বাড়িতে যায়, কিন্তু একদল কুকুর তাদের বাড়ির সীমানায় ঢুকতে দিচ্ছিল না। কুকুরের ঘেউ ঘেউ শুনে মালাথি বাইরে বেরিয়ে আসে। এরপরে সে কুকুরগুলোকে শান্ত করে ওদেরকে ভেতরে আসার সুযোগ দেয়। তারা এসে জানতে পারে পিয়ুষ এখানে নেই, সে ছুটি নিয়ে দেশের বাড়ি গেছে। তবে আসলে তো সে ট্রাক ড্রাইভার দুজনের সাথে মিলে কুরিয়াচানকে খুঁজে বেড়াচ্ছিল। যাই হোক, অফিসার মালাথির কাছে জানতে চায় মোহনের সাথে তার দেখা হয়েছিল কিনা। মালাথি জানায় 5-6 বছর আগে মোহন একবার এখানে এসেছিল, তারপরে তার সাথে আর দেখা হয়নি। তবে 8 মাস আগে মোহন এই অঞ্চলেই মারা গিয়েছে। সেবার মালাথির সাথে তার যোগাযোগ বা দেখা হয়নি। এর আগেও পুলিশ এই কেসটার ব্যাপারে মালাথিকে জিজ্ঞাসাবাদ করেছিল। এছাড়া মালাথি এটাও জানতো মোহন আর কুরিয়াচানের একটা কেসকে কেন্দ্র করে দুজনের ভেতরে ঝামেলা হয়েছিল। সেই থেকে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। অফিসার ইনিয়ে বিনিয়ে মালাথিকে প্রশ্ন করতে যাচ্ছিল সে কুরিয়াচানকে খুন করেছে কিনা, তবে মালাথি কনফিডেন্সের সাথে কড়াভাবে উত্তর দেয় সে খুন করেনি। মালাথির দৃঢ়তা দেখে অফিসার আর তাকে কিছু বলতে পারে না। অবশ্য মালাথি অফিসারের কাছে সব কথা স্বীকার করেনি। 5-6 বছর আগে মোহন যখন এখানে এসেছিল তখন মালাথি এমন একটা সত্য জানতে পেরেছিল যা তার লাইফটাই ওলটপালট করে দিয়েছিল। মোহন এখানে এসেই কুরিয়াচানকে খুঁজতে শুরু করে। সে মালাথির কাছেও হেল্প চায়, তবে মালাথি তাকে কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করে না। তখন মোহন সিক্রেট একটা কথা জানায়। মালাথি যখন তার আগের স্বামী ইউশিয়ার সংসার করছিল তখন মালয়েশিয়া গিয়ে কুরিয়াচান তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। মালাথিকে পাবার জন্য তার মনে বাসনা জাগে, কিন্তু সংসার ভেঙে মালাথি তার কাছে আসবেই বা কেন। এই জন্য মোহন আর কুরিয়াচান মিলে প্ল্যান করে ইউশিয়াকে জেলে পাঠিয়ে দেয়। এরপরে মালাথির কাছে এসে কুরিয়াচান মিথ্যা করে বলে ইউশিয়া মারা গেছে। তারপরে ইউশিয়া জেল থেকে বের হবার আগেই মালাথির ব্রেন ওয়াশ করে কুরিয়াচান ইন্ডিয়াতে নিয়ে আসে। কথাগুলো শোনার পরে মালাথি হতভম্ব এবং নির্বাক হয়ে যায়। এরকম কঠিন সত্যের মুখোমুখি তাকে হতে হবে এটা সে দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। তো এর কয়েকদিন পরে কুরিয়াচান রক্তমাখা ড্রেসে বাড়ি ফেরে। মালাথি তখন মনের দুঃখে ড্রিঙ্ক করছিল। সে মোহন আসার কথাটা কুরিয়াচানকে জানালে সে বলে সে জানে এখানে মোহন এসেছিল। নেক্সট টাইম মোহন এখানে এসে আর জ্বালাবে না, কারণ সে মোহনকে জেলে পাঠিয়ে দিয়েছে। মালাথি কথার পিঠে বলে ওঠে যেভাবে ইউশিয়াকে জেলে পাঠিয়েছিলে সেভাবে। কথাটা শুনে কুরিয়াচান হকচকিয়ে যায়। নিজেকে সামলে নিয়ে সে মালাথিকে বলে সে যা করেছিল ভালোবাসার জন্যই করেছিল, তাছাড়া সেসব কথা পুরনো হয়ে গেছে, এখন আর ওসব কথা নতুন করে তুলে আনার দরকার নেই। এরপরে কুরিয়াচান নিজের ব্যাগ গুছিয়ে নেয় এবং জানায় সে কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছে। এই বলে সে বেরিয়ে আপ্পটির সাথে চলে যায়। যাই হোক, নেভি অফিসার এবং পাপ্পাচান মালাথিকে কুরিয়াচান সংক্রান্ত আরও কয়েকটা প্রশ্ন করে। এরপরে পরামর্শ দেয় মালাথির এই জায়গা ছেড়ে দিয়ে শহরে ছেলেদের কাছে চলে যাওয়া উচিত।
এই জায়গা তার জন্য সেফ না। তার সাথে পীয়ূষ নামের যে ছেলেটা থাকে তার নাম ঠিকানা সবকিছুই ভুয়া। কুরিয়াচানের এখন পর্যন্ত যাদের সাথে শত্রুতা ছিল এরা প্রায় সবাই কোনো না কোনো ভাবে মারা গেছে। হয়তো হাতে গোনা কয়েকজন বেঁচে থাকতে পারে। এমনকি নেভি অফিসার গাড়িও ব্রেক ফেল করে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাই এই কাজগুলো হয় কুরিয়াচান নিজেই করছে, না হয় তার হয়ে অন্য কেউ কাজগুলো করছে। 6 বছর আগে মার্ডারের জন্যই কুরিয়াচানকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হয়েছিল। সেই মার্ডারটা সে নিজে করেনি, বরং তার সাথে থাকা মানিকন্দন করেছিল। তাদের ধারণা পীয়ূষই হলো সেই মানিকন্দন। অফিসার জানায় কুরিয়াচান হয়তো নিজের পোষা কুকুরের মতো ট্রেন করে মানিকন্দনকে তৈরি করেছিল, যাতে কুরিয়াচান তাকে দিয়ে যা খুশি করাতে পারে। মালাথিকে সবকিছু বলার পরে অফিসার চলে যাবার আগে তাকে বলে যায় পীয়ূষ ফিরে এলে মালাথি যেন স্বাভাবিক আচরণ করে এবং তাদেরকে খবর দেয়, তারা এসেই বাকিটা সামলাবে। যাই হোক, এদিকে পীয়ূষ বাকি দুজনকে নিয়ে পাহাড়ের নিচের দিকের জঙ্গলে চলে যায়। পীয়ূষ জানায় সে প্রথম যখন এই এলাকায় এসেছিল তখন এখানে পাহাড়ায় থাকা কুকুরেরা তাকে মাটিতে পা পর্যন্ত রাখতে দেয়নি। সে গাছের মাথায় বসে কোনো রকমে প্রাণ বাঁচিয়েছিল। প্রায় 2 দিন তাকে একইভাবে গাছের মাথায় বসে থাকতে হয়েছিল। কুকুরগুলো তার ওপরে কড়াভাবে নজর রাখছিল। তখন পীয়ূষের রিয়েলাইজ হয় এই কুকুরগুলো এমনি এমনি এরকম করার কথা না, এগুলোকে অবশ্যই কন্ট্রোল করা হচ্ছিল। অর্থাৎ কুরিয়াচান হয়তো তখন আশেপাশে কোথাও ছিল। সে এসব কথা বলে লোক দুজনকে আরো ভেতরে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে ওদের পিপাসা পেয়ে যায়, কিন্তু তাদের বোতলের পানি শেষ। পাশেই কোথাও ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছিল, তাই পীয়ূষ তার বোতলের পানিটা ওদেরকে দিয়ে নিজে ঝর্ণায় পানি আনতে যায়। বেশ কিছুক্ষণ পরে পীয়ূষ ফিরে এসে দেখে দুজনেই সেন্সলেস হয়ে পড়ে আছে। পীয়ূষ এটাই এক্সপেক্ট করেছিল। সে পানির সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল। দুজনকে চেক করে সে একজনকে টেনে নিয়ে গিয়ে গাছের সাথে বাঁধতে শুরু করে, আর তখনই দুজনে একসাথে চোখ মেলে হাসতে শুরু করে। ওরা পীয়ূষের ট্রিক্স বুঝে ফেলেছিল। ওরা দুজনে আসলে পুলিশের লোক। একজন পীয়ূষকে তার আসল নাম মানিকন্দন বলে সম্বোধন করে। তারা আগেই সন্দেহ করেছিল পীয়ূষই মানিকন্দন, যে কুরিয়াচানের বডিগার্ড ছিল। এই জন্যই তাকে টোপ দিয়ে শিওর হতে চাইছিল সে আসলেই মানিকন্দন কিনা। যেহেতু সে এদেরকে ঘুমের ওষুধ খাইয়ে সেন্সলেস করে মেরে ফেলতে চেয়েছে, তাই তারা এবার শিওর হয়ে গেছে পীয়ূষ বা মানিকন্দন কুরিয়াচানের হয়ে কাজ করছে এবং তাকে বাঁচাতে চাইছে। তো তারা মানিকন্দনকে গ্রেপ্তার করতে চাইলে সে ধুলো ছুঁড়ে মেরে দৌড় দেয়। সুকুমারন নামের একজন পুলিশ স্টাফ তাকে ধাওয়া করে। অন্যজন নিজের বাঁধন খুলতে শুরু করে। জঙ্গল মানিকন্দনের বাড়িঘর, তাই সে এখানে ফাইটের কৌশল ভালো জানত। সে আড়াল থেকে বারবার বেরিয়ে এসে তাকে অ্যাটাক করছিল। দুজনের মাঝে বেশ অনেকক্ষণ ধরে ধাওয়া এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ঝর্ণার ধারার কাছে গিয়ে ধারালো পাথর পেয়ে সেটা দিয়ে মানিকন্দন সুকুমারনকে মেরে ফেলে। অপরজন তখন জঙ্গলের ভেতরে দুজনকে খুঁজে বেড়াচ্ছিল। একটু পর সেও সেখানে আসে। মানিকন্দন তাকেও মারতে চাইছিল, তবে ব্যর্থ হয়ে জঙ্গলের ভেতরে দৌড় দেয়। পুলিশটাও তাকে ধাওয়া করে। সে মানিকন্দনকে ধরে বেদম মার দেয়। মানিকন্দন মার খেয়ে বলে, আমাকে 5টা মিনিট সময় দেন। পুলিশটাও ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বসে যায়। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালে মানিকন্দন হাসতে শুরু করে। লোকটা জিজ্ঞেস করে সে হাসছে কেন। মানিকন্দন বলে সে ভাবছে এখনো তার বাঁচার আশা আছে কিনা। কথা শেষ করতে না করতেই পুলিশটাকে পেছন থেকে একটা প্রচণ্ড বিষধর সাপ কামড়ে দেয়। মানিকন্দন আগেই সাপটাকে নোটিশ করেছিল, এই জন্য সে পুলিশটার কাছে সময় চেয়ে নিয়েছিল। সাপের বিষের প্রভাবে কিছুক্ষণের ভেতরেই সে মারা যায়। এদিকে নেভি অফিসার গাড়িতে করে যাচ্ছিল। তখন সে ভাবছিল কোনো মানুষের পক্ষে কি বছরের পর বছর ধরে কোনো গুহায় লুকিয়ে থাকা সম্ভব। ক্যালকুলেশনে ব্যাপারটা কিছুতেই মিলছে না। তাছাড়া অত দূর থেকে কুকুরগুলোকেই বা কিভাবে নিয়ন্ত্রণ করছে। নিশ্চয়ই কুরিয়াচানের অবর্তমানে অন্য কেউ কুকুরদের নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে পীয়ূষ বা মানিকন্দন মালাতির বাড়িতে ফিরে এসে দেখে মালাতি একটি উঁচু জায়গায় বসে আছে এবং দূরবীনে একাধারে তাকিয়ে আছে। মানিকন্দনকে দেখে মালাথি বলে কুরিয়াচান দুনিয়ায় প্রায় সব জাতের কুকুর দেখেছে, তবুও অভিযোগ করত পারফেক্ট কুকুর সে এখনো পায়নি। ও বলতো যদি সে পারফেক্ট কুকুর না পায় তবে নিজেই ট্রেনিং দিয়ে পারফেক্ট কুকুর বানাবে। আমি ভেবেছিলাম ও পারফেক্ট কুকুর বানাতে পারেনি, তবে তোমার পরিচয় জানার পরে আমার ধারণা মিথ্যা প্রমাণিত হলো। তুমি কুরিয়াচানের সবচেয়ে পারফেক্ট কুকুর। কুরিয়াচানের ছেলেমেয়েরাও কেউ তোমার মতো কুরিয়াচানকে এতটা ভক্তি করে না। মালাথি জিজ্ঞেস করে সে এখানে আর কতদিন থাকতে চায়। মানিকন্দন জানায়
তার কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। এরপরে মালাথি জিজ্ঞেস করে সে মালাথিকে মেরে ফেলতে চায় কিনা। মানিকন্দন উত্তর দেয় যদি মারার প্রয়োজন না হয় সে মালাথিকে মারবে না। পারফেক্ট কুকুরের শুধুমাত্র একজনই প্রভু থাকে। মানিকন্দনের একমাত্র প্রভু হলো কুরিয়াচান। যারা কুরিয়াচানের শত্রু, মানিকন্দন তাদের সবাইকেই মেরে ফেলবে। এদিকে নেভি অফিসার পাপ্পাচানের সাথে আলোচনা করছিল। তারা মালাথির কাছে উত্তর খুঁজতে গিয়েছিল, কিন্তু উত্তর তাদের সামনেই ছিল। পীয়ূষ বা মানিকন্দন যখন প্রথমবার এখানে এসেছিল তখন কুকুরগুলো তাকে তাড়া করে গাছে তুলে দিয়েছিল। কুকুরগুলো ততক্ষণ শান্ত হয় না যতক্ষণ মালাথি বাইরে এসে সেগুলো শান্ত করে। আবার তারাও যখন মালাথির বাড়িতে গিয়েছিল তখন খেয়াল করেছে কুকুরগুলো পুরোপুরি মালাথির বশে রয়েছে। তাই নেভি অফিসার ধারণা করে খুনের কেসে ফেসে যাবার পরে কুরিয়াচান কিছুদিনের জন্য তার সিক্রেট গুহায় লুকাতে গিয়েছিল। তার গুহার বাইরে থাকা কুকুরগুলোর ওপরে অগাধ বিশ্বাস এবং ভরসা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়তো কুকুরগুলো তার আর বসে থাকেনি। কুরিয়াচান ছাড়া শুধুমাত্র আর একজনই কুকুরগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, আর সেটা হলো মালাথি। হয়তো মালাথি কুকুরগুলোকে এমন ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যার কারণে কুরিয়াচান গুহার ভেতর থেকে বের হতে পারছে না। কুরিয়াচান মালাথির স্বামীকে ফাঁসিয়ে মালাথির সাথে যে প্রতারণা করেছে, মালাথি হয়তো সেটার শাস্তি হিসেবেই কুরিয়াচানকে আজীবনের জন্য বন্দি বানিয়ে দিয়েছে। এদিকে মালাথি দূরবীনে চোখ রেখে দূরে একটা পাহাড়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এটা দেখে নেভি অফিসারের মতো মানিকন্দনও সেম থিওরিটাই রিয়ালাইজ করে। সে বুঝে যায় কুরিয়াচানের সবচেয়ে বড় শত্রু তারই নিজের স্ত্রী হতে পারে। মালাথি যেখানে তাকিয়ে আছে সেখানেই কোথাও একটা জায়গায় সে কুরিয়াচানকে বন্দি করে রেখেছে। মানিকন্দন মালাথিকে মারার জন্য ব্যাগ থেকে ছুরি বের করছিল, কিন্তু জাস্ট ব্যাগের চেন খুলতেই দলবদ্ধ কুকুর এসে জায়গাটা ঘিরে ধরে আর মানিকন্দনের দিকে আক্রোশের দৃষ্টিতে তাকিয়ে গজমজ করতে থাকে। কুকুরগুলোর অ্যাগ্রেশন দেখে মানিকন্দন ভয়ে আর ছুরিটা বের করার সাহস পায় না। কুরিয়াচান পারফেক্ট কুকুর বানাতে না পারলেও মালাথি ঠিকই পারফেক্ট কুকুর বানিয়েছে, যারা থাকতে মালাথির নিজের সেফটির ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। এই জন্যই সে নিশ্চিন্তে দূর পাহাড়ের দৃশ্য উপভোগ করতে থাকে। শেষ জীবনে এটাই তার একমাত্র বেঁচে থাকার আনন্দ। আর এই নীরব প্রতিশোধের সাসপেন্সের মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। যাই হোক দর্শক, সত্য চাপা দিলে তা ভয়ঙ্কর রূপে ফিরে আসে। তখন আর সামলানোর সুযোগ থাকে না। সত্যের আঘাত যতটাই নীরবে হোক না কেন, তার প্রভাব পড়ে অনেক বেশি। সিনেমার কুরিয়াচানের পরিণতি দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।